ওকে, আমরা যখন বুটস্ট্র্যাপ নিয়ে ক্লাস করছিলাম তখন বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক আমরা জানছিলাম। বুটস্ট্র্যাপ কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ না। তো বুটস্ট্র্যাপটা কিসের ফ্রেমওয়ার্ক ছিল, মানে কোন ল্যাঙ্গুয়েজের উপরে ডিপেন্ড করে? HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট, মানে যে কোয়েরির উপরে বেস করে একটা ফ্রেমওয়ার্ক ছিল। সেমভাবে ওয়ার্ডপ্রেস একটা ফ্রেমওয়ার্ক যেখানে PHP এবং ডাটাবেসের কম্বিনেশনে এই ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়েছে। এটাকে একটা CMS সাইট বলা হয়, কন্টেন্ট ম্যানেজমেন্ট সাইট। এবং এই কন্টেন্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইটগুলোর ভিতরে এখন ওয়ার্ডপ্রেস সবচেয়ে জনপ্রিয়। তার কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করে আপনি একটা ব্লগ সাইট তৈরি করতে পারবেন। মেইনলি ওয়ার্ডপ্রেসটা ডেভেলপ করা হয়েছে একটা ব্লগিং সাইটের জন্য, অর্থাৎ যারা ব্লগার তারা ওয়ার্ডপ্রেস ইউজ করে। এমন কোনো ব্লগার নাই যারা ওয়ার্ডপ্রেস ইউজ করেনি। যারাই ব্লগার তারাই ওয়ার্ডপ্রেস ইউজ করে, কারণ ওয়ার্ডপ্রেসে ব্লগিং ফিচার্সটা খুব স্ট্রং বা খুব পারফেক্ট। ওকে, এখন ওয়ার্ডপ্রেসে আমরা এই ব্লগিং ছাড়াও একটা ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপ করতে পারি, পুরো ফাংশনাল ই-কমার্স ওয়েবসাইট, যেখানে আমরা অ্যাড টু কার্ট করতে পারি, প্রোডাক্ট অর্ডার করতে পারি, প্রোডাক্ট কিনতে পারি এবং ক্লায়েন্টের কাছে বা বায়ারের কাছে ইনফরমেশনগুলো যায়, আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন। এই ধরনের ই-কমার্স সাইট আমরা ওয়ার্ডপ্রেসে ডেভেলপ করতে পারি। আবার ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা থিম ডেভেলপ করতে পারি, আমরা মাল্টিপারপাস ওয়েবসাইট ডেভেলপ করতে পারি। আপনার একটা কোম্পানি আছে, আপনি আপনার কোম্পানির ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন। আপনার নিজের পোর্টফোলিও ওয়েবসাইট ডেভেলপ করতে চাচ্ছেন, সেটাও আপনি করতে পারবেন। অর্থাৎ ওয়ার্ডপ্রেসটাকে আমরা মাল্টিপারপাস আমরা ব্যবহার করতে পারি, যে কোনো ওয়েবসাইটের হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আপনার ইউজার লগ ইন ফিচার্স দরকার, অর্থাৎ ইউজার লগ ইন করবে, 10টা ইউজার নতুন করে রেজিস্ট্রেশন করে তারা লগ ইন করবে, এই ফিচার্স আপনি দিতে চাচ্ছেন আপনার অ্যাকাউন্টে বা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, আপনি সেটাও করতে পারবেন। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে এতদিন আমরা যে ওয়েবসাইটগুলোকে তৈরি করছি সেগুলো ছিল আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক দ্যাট মিনস আপনি কোড করে ওয়েবসাইট ডেভেলপ করতেছেন, কোডের ভিতরে চেঞ্জ করলে পরে আপনার ওয়েবসাইটের আউটপুটটা চেঞ্জ হচ্ছে, বাট আপনি ডাইনামিক্যালি কোনো কিছু চেঞ্জ করতে পারতেছেন না। ডাইনামিক্যালি চেঞ্জ আমরা কোনটাকে বলতেছি? যখন একটা ওয়েবসাইট আমরা অ্যাডমিন প্যানেলের মাধ্যমে অ্যাক্সেস করে ওই অ্যাডমিন প্যানেলের ইনফরমেশনগুলো আপডেট করতেছি, আমাদের ওয়েবসাইটের ইনফরমেশন অ্যাড হয়ে যাচ্ছে। আমরা ইনফরমেশন বলতে এখানে কী বোঝাচ্ছি? কন্টেন্ট হতে পারে, লগো হতে পারে, তারপরে হচ্ছে ইমেজ হতে পারে, স্লাইডারের ইমেজ হতে পারে, যে কোনো প্রকার ইমেজ হতে পারে। এই ইমেজগুলোকে আমরা অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করব, অটোমেটিক্যালি আমাদের সাইডে চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? সো আমি এখন দেখাচ্ছি ওয়ার্ডপ্রেসটাকে কীভাবে ইনস্টল করতে হয়। ফার্স্ট আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে গুগলে যেতে হবে। গুগলে যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে আমাদেরকে সার্চ করলে পরে আমরা ডাউনলোডের একটা লিঙ্ক পাবো, wordpress.org। ORG যে সমস্ত ডোমেনের পরে থাকে সেটা হচ্ছে একটা অর্গানাইজেশন। ওয়ার্ডপ্রেস এটা একটা ওপেন সোর্স একটা অর্গানাইজেশন, যেখানে অনেক ডেভেলপাররা মিলে এই ওপেন সোর্স অর্গানাইজেশনটাকে পাবলিশ করছে বা ডেভেলপ করছে আমাদের নিজেদের ব্যবহারের জন্য, অথবা ফিউচারের মানে যারা ওয়েবসাইট ডেভেলপ করবে তাদের নিজেদের প্রতিষ্ঠানের জন্য বা নিজেদের জন্য, তাদের জন্য। সো আমাদেরকে যেটা করতে হবে, ওয়ার্ডপ্রেসের ভার্সনটাকে ডাউনলোড করে নিতে হবে। ভার্সন যেখানেই আসতেছে সেখানে একটা প্রথম কথা উঠতেছে কি, যে ভার্সন কিন্তু শুরু হয় সবসময় 1 থেকে, নট লেস দেন 1। পরে 1-এর পরে 1.1, 1.2 অথবা 2, 2.1, 2.2 এইভাবে 3 এইভাবে যেতে থাকে। ওয়ার্ডপ্রেসের বর্তমানে যেটা লেটেস্ট ভার্সন সেটা হচ্ছে 4.6.1। যেরকম বুটস্ট্র্যাপের এখন লেটেস্ট ভার্সন কত? 3.3.7। 3.3.7। 4 আসবে, কবে আসবে জানি না আমরা, তবে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তো আমরা ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটা ইউজ করবো সেটা হচ্ছে 4.6.1। আমরা এটা ডাউনলোড করবো এখন, এটা একটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে। সো এইটাই ছিল আমাদের ওয়ার্ডপ্রেসের ভার্সনটাকে, ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোকে ডাউনলোড করার কাজ। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে ফাইল ম্যানেজারে ওই ভার্সনটাকে আমাদের আপলোড করতে হবে। ঠিক আছে? আমরা আমাদের এই public_html যেটা আমাদের রুট ডিরেক্টরি, ফার্স্ট আমি ক্লাসের প্রথম অংশ আপনাদেরকে দেখাইছি, এই রুট ডিরেক্টরিতে আমাদের যা যা ফাইলগুলো ছিল সেই ফাইলগুলোকে আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। আমরা রুট ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। সো আমরা যদি এই ফাইলটাকে এখন আপলোড করতে চাই, আপলোড, সিলেক্ট ফাইল করে ওয়ার্ডপ্রেস 4.6.1 এটা হচ্ছে আমাদের লেটেস্ট ভার্সন। আমরা ওপেন করলাম, দ্যাট মিনস আমরা ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আমরা ডাউনলোড করছি সেই পুরো ফাইলটাকে জিপ অবস্থাতেই কিন্তু আমরা আপলোড করে দিলাম সার্ভারে। ঠিক আছে? দেখেন এটা আপলোড হোক। এটা করছি হচ্ছে আমাদের যেটা রুট ডিরেক্টরি public_html, এই রুট ডিরেক্টরিতে আমরা আপলোড করছি। ভাই জিপ না হয় যদি রার হয় তাহলে রার ফাইল কাজ করবে না, জিপি হতে হবে। আপনি যদি রার ফাইল আপলোড করেন বা টার ফাইল আপলোড করেন তাহলে কাজ করবে না, আপনাকে একদম জিপ ফাইলটা আপলোড করতে হবে। জ্যাম ফাইল কাজ করে না? জ্যাম ফাইলও কাজ করে। জ্যাম্পে হলে আপনার লোকাল সার্ভার, এক পিসিতে ওই পিসিতে খেলে দেখতে পারবেন। আমরা সরাসরি লাইভ সার্ভার ডোমেন হোস্টিংয়ে কাজটা করতেছি, কারণ ক্লায়েন্ট আমাদেরকে জ্যাম্পে কাজ করতে দেবে না।
আর আমি প্রথম অবস্থাতে আপনাদেরকে লাইভ ডোমেন হোস্টিংয়ে কেন কাজ করাচ্ছি সেটার পিছনে কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট এটা কোনো স্ট্যাটিক HTML সাইট না যে আমরা শুধুমাত্র ফাইল আপলোড করে দিলাম আর সাইট লাইভ হয়ে গেল। আমরা যদি ওয়ার্ডপ্রেসের একটা সাইড এক ডোমেন হোস্টিং থেকে আরেক ডোমেন হোস্টিংয়ে নিয়ে যেতে যাই আমাদেরকে মেলা অপারেশন করতে হয়। অর্থাৎ আমি লোকাল হোস্টে কাজ করলাম, কাজ করে যদি আমি এখন লাইভ সার্ভারে নিয়ে যেতে চাই তখন আমাকে ডাটাবেসটাকে নতুন করে কাজ করতে হবে, ডাটাবেসে আমার ফাইল স্ট্রাকচারে নতুনভাবে কাজ করতে হবে, এই ধরনের কাজ করতে হবে। আস্তে আস্তে আপনারা সব দেখবেন, ওই দিকেও আমি নিয়ে যাবো আপনাদেরকে। সো আমার ফাইলটা আপলোড করা হয়ে গেল না, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে। আমরা ফাইলটা এক্সট্রাক্ট করলাম, জিপ ফাইলটাকে আউট করে দিলাম, এটা আমাদের দরকার নেই কারণ ফাইল এক্সট্রাক্ট হয়ে গেছে এবং একটা সাব ডিরেক্টরির ভিতরে ফাইলগুলো চলে গেছে। এই হচ্ছে ফাইল স্ট্রাকচার। আমরা সবগুলো ফাইলকে ব্যাক করে আমাদের রুট ডিরেক্টরিতে নিয়ে আসলাম, রুট ডিরেক্টরিতে নিয়ে আসছি। এইটা হচ্ছে আমাদের রুট ডিরেক্টরি, সরাসরি পাবলিক আন্ডারস্কোর HTML এর পরেই। ওয়ার্ডপ্রেস এই ফোল্ডারটার ভিতরে এখন কিছু নাই, আমরা এটাকে আউট করে দিচ্ছি। ওকে, সো এইটা আমাদের রুট ডিরেক্টরি। মাথায় রাখবেন WP অ্যাডমিন, WP কন্টেন্ট, WP ইনক্লুডস এই তিনটাই মাত্র আমাদের ফোল্ডার থাকে, ঠিক আছে? তার ভিতরে আমাদের এই ইন্ডেক্স থেকে শুরু করে এই যে ফাইলগুলো আছে সমস্ত ফাইল কাজ করতেছে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে কন্ট্রোল করানোর জন্য। ক্লিয়ার? WP অ্যাডমিনের ভিতরে আমাদের অ্যাডমিন প্যানেল রিলেটেড সমস্ত ইনফরমেশন থাকে। WP কন্টেন্টের ভিতরে আমাদের সাইট, আমাদের ওয়েবসাইটের থিম, আমরা যে প্লাগইনগুলো ব্যবহার করবো সেই প্লাগইনস সমস্ত ইনফরমেশনগুলো থাকতেছে, কিংবা আমরা যে পিকচারগুলো আপলোড করতেছি সেগুলো থাকবে WP কন্টেন্টের ভিতরে। আর WP ইনক্লুড হচ্ছে কন্টেন্ট এবং অ্যাডমিনকে সাপোর্ট করানোর জন্য বা ম্যাচ করানোর জন্য কম্বিনেশন একটা ব্যাকআপ হিসেবে কাজ করতেছে আমাদের WP ইনক্লুডস। এগুলোতে আমরা আস্তে আস্তে ঢুকবো। মেইনলি আপাতত আমাদের WP অ্যাডমিন, WP ইনক্লুড এই কোনো ফাইলে আমাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা একটা ডিফল্ট ফ্রেমওয়ার্ক, আমাদের এখানে অলরেডি ফ্রেমওয়ার্কের সমস্ত কোড এখানে করে রাখা আছে, আমাদের কোথাও হাত দেওয়ার দরকার নাই। আমরা এখন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখতেছি, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট না। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট আমরা শিখবো PHP-র পরে। অর্থাৎ আপনারা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ইনস্টলেশন, একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট এটা পাচ্ছেন এই কোর্সে। PHP, জাভাস্ক্রিপ্ট যে কোর্স যখন হয়ে যাবে তখন আপনারা আবার ওয়ার্ডপ্রেস একটা কোর্স পাবেন যেখানে ওয়ার্ডপ্রেসের থিম আমরা হাতে হাতে ইউজ করবো। এখন আমরা থিম ইনস্টল করে সেই থিম দিয়ে আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করবো। বাট থিম কীভাবে বানাতে হচ্ছে এটা আমরা শিখবো PHP কমপ্লিট করার পর। ওকে, সো এইখানে তো এইটুকু নিয়ে আমাদের তো যেটুকু আমরা অ্যাক্টিভিটিস করছি এইটুকু নিয়ে তো আমাদের কোনো কোশ্চেন নাই, আছে কি? আচ্ছা, এখন যদি আমরা একটু মেইন লিঙ্কে যাই দেখবো যে আমাদের আচ্ছা এটা আমাদের ক্যাশ। আমরা একটু আগে আমাদের ফাইলগুলো ডিলিট করছি, ওয়ার্ডপ্রেসের ফাইল আপলোড করছি, বাট তারপরও সাইটটা থেকে গেছে। এটার কারণ হচ্ছে ক্যাশ। আমি যদি Ctrl F5 দিয়ে রিলোড দেই তাহলে দেখবেন যে এই ফাইলটা থাকবে না। দেখছেন? এখন ওয়ার্ডপ্রেসের ফাইলটা চলে আসছে। লাইভ ডোমেন হোস্টিংয়ে কাজ করতে গেলে পরে আমাদের ক্যাশ স্টোর হয়ে থাকে, ক্যাশ কুকি যে জিনিসটা বলে এটা আমাদের স্টোর হয়ে থাকে। আমরা যদি কখনো লাইভ ডোমেন হোস্টিংয়ে কাজ করি, কোনো চেঞ্জ করি, কোনো কোডে কোনো চেঞ্জ করে আসি, এসে যদি ওয়েবসাইটে সেই চেঞ্জটা দেখতে যাই তাহলে আমরা যেন Ctrl F5 এইটা দিয়ে আমরা ওয়েবসাইটে যেন রিলোড দিই, তাহলে হবে কি ক্যাশ ক্লিয়ার হয়ে সে আবার নতুন করে রিলোড নেবে। ওকে, সো আমাদেরকে এখন ওয়েবসাইটটা ইনস্টল করতে বলতেছে, বাট আমরা এটা গিয়ে ইনস্টল করতে পারবো না। এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে বলতেছে, বাট আমরা করতে পারবো না, কারণ এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য আমাদের ডাটাবেস দরকার হয়। সো আমরা এখন আগে যেটা করবো ডাটাবেস ইনস্টল করবো। ডাটাবেস কীভাবে করবো? এই যে ডাটাবেস যে সেকশনটা আছে না, এই সেকশনে MySQL ডাটাবেস একটা অপশন আছে, আমরা এই অপশনটাতে যাব। আর PHP মাই অ্যাডমিন এইটাতেও যাব, কিন্তু এটাকে জাস্ট দেখার জন্য যাব, কোনো কাজ করার জন্য যাব না আপাতত। আচ্ছা, ডাটাবেসটাতে আসছি আমরা। ক্রিয়েট নিউ ডাটাবেস, আমাদেরকে একটা নতুন ডাটাবেস তৈরি করতে বলা হচ্ছে। এখানে আমরা ডাটাবেসটা তৈরি করতেছি। ক্রিয়েট ডাটাবেস, কোনো কোড লেখার কোনো কিছু নাই এখানে। আমরা এখানে একটা ডাটাবেস তৈরি করলাম, এইটা হচ্ছে ডাটাবেসের নেম, তাই না? এটাই তো ডাটাবেস নেম। ডাটাবেস তৈরি হয়ে গেছে, গো ব্যাক, ডাটাবেস তৈরি হয়ে গেল। দেখেন একটু আগে আমরা PHP মাই অ্যাডমিনে লগ ইন করছিলাম, এখানে কোনো ডাটাবেস নাই, আছে কি? কোনো ডাটাবেস নাই। আমরা যদি এখন এটাকে রিলোড করি আমরা দেখবো আমাদের এখানে ডাটাবেস তৈরি হয়ে গেছে। একটু আগে আমরা যে ডাটাবেসটা তৈরি করলাম এটা এখানে তৈরি হয়ে গেছে। হয়েছে তৈরি? এই ডাটাবেসটা যদি এখন আমরা ওপেন করি দেখবো ডাটাবেসের ভিতরে কোনো কোয়েরি নেই, কিচ্ছু নেই, কোনো টেবিল কিছু নেই। ডাটাবেসের কোর্সে আপনারা দেখতে পারবেন এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি, বাট আপাতত দেখেন জাস্ট ভিজুয়ালাইজেশনটা কীরকম জিনিসটা, এটা খালি একটু দেখতে থাকেন। আমাদের মেইনলি এখানে কোনো কিছু হাত দেওয়ার দরকারই নেই। তো আমরা ডাটাবেস তৈরি করলাম। এখন একটা ডোমেন হোস্টিংয়ে অনেকগুলো ডাটাবেস থাকতে পারে। ফর এক্সাম্পল আমার একটা ডোমেন হোস্টিং আছে, আমার একটা ডোমেন হোস্টিংয়ে 10টা ডাটাবেস আছে।
এবং 10টা ডাটাবেসের জন্য 10টা ইউজার ক্রিয়েট করা আছে, অর্থাৎ আমি ইউজার, আমি এই ডাটাবেসটাতে কাজ করব, এটা আমাকে ডিফাইন করে দিতে হবে না? নাহলে কোন ডাটাবেসটা কোন ইউজার অ্যাক্সেস করতেছে এটা তো আমরা বুঝতে পারবো না। এবং ডাটাবেস করার মানে ডাটাবেস ইউজ করার মেইন শর্ত হচ্ছে আপনার একজন ইউজার লাগবে, যে ইউজারের সাথে ওই ডাটাবেসের একটা কানেকশন থাকবে, এবং ওই ইউজার ওই ডাটাবেসে কী কী অপারেশন করতে পারবে এটার একটা লিমিটেশন থাকবে। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা ডাটাবেস তৈরি করছি কিন্তু কোনো ইউজার কিন্তু এখনো তৈরি করিনি। ইউজার তৈরি করার জন্য আমরা কি করব, অ্যাড নিউ ইউজার এই সেকশনটাতে আসবো। অ্যাড নিউ ইউজার এসে আমরা ফর এক্সাম্পল আমি এটাই তৈরি করলাম, পাসওয়ার্ড একটা দিতে হবে ইউজারের, আমি পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ডটা অ্যাটলিস্ট আমাদেরকে 80% স্ট্রং হতে হবে, 100% স্ট্রং হয়েছে। পাসওয়ার্ডটা রিটাইপ করতে হবে, পাসওয়ার্ডটা আমি রিটাইপ করলাম, পাসওয়ার্ড ম্যাচ করছে। তারপরে ক্রিয়েট ইউজার, আমার পাসওয়ার্ড যদি ম্যাচ করে থাকে আমার ইউজার ক্রিয়েট হয়ে যাবে। লেখা আসছে ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড এ মাইএসকিউএল ইউজার নেমড, ইউজার নেম হচ্ছে এইটা। তাহলে আমাদের এই পর্যন্ত কি কি হলো, ডাটাবেস ক্রিয়েট হলো, ইউজার ক্রিয়েট হলো। এখন কি করতে হবে, ডাটাবেসের সাথে ইউজারের একটা ইন্টারাকশন আমাদেরকে করাই দিতে হবে। সেটা আমরা করবো কোথায়, আমরা যদি একবারে নিচের সেকশনটাতে আসি দেখব যে আমাদের অ্যাড ইউজার টু ডাটাবেস একটা সেকশন আছে। সো এই মুহূর্তে আমাদের একটাই ইউজার, এখানে যদি 10টা ইউজার থাকতো তাহলে 10টা ইউজারের একটা ড্রপডাউন লিস্ট থাকতো। এই মুহূর্তে আমাদের একটাই ডাটাবেস, যদি 10টা থাকতো তাহলে 10টা লিঙ্ক থাকতো। তো আমরা এই ইউজারটাকে এই ডাটাবেসের সাথে আমরা অ্যাড করে দিতে চাচ্ছি। জাস্ট ক্লিক অ্যাড বাটন, অ্যাড বাটনে ক্লিক করার পর এই ইউজারটা এই ডাটাবেসে কী কী অপারেশন করতে পারবে সেগুলোর একটা লিস্ট আছে আমাদের সামনে। সো আমরা যেটা করতেছি অল প্রিভিলেজেস, দ্যাট মিনস আমরা সব ধরনের অপারেশন করতে পারবো এই ইউজার দিয়ে, এই ডাটাবেসে দিয়ে মেক চেঞ্জ করলাম। হয়ে গেল না? হয়েছে তো নাকি? 3টা কাজ করছি, ডাটাবেস তৈরি করছি, ইবনুল আন্ডারস্কোর ফেরদৌস ওয়ার্ডপ্রেস, ডাটাবেসের জন্য যে ইউজার সেই ইউজারটাকে এখন দেখা যাচ্ছে এবং ডাটাবেসের সাথে ইউজারের ইন্টারাকশন হয়ে গেছে। এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে এসে এটাকে একবার রিলোড দেবো, কারণ আমরা ডাটাবেস তৈরি করে আসছি মাত্র। সো আমরা যদি এখনই এখান থেকে আবার কাজ করা শুরু করি আমাদের ওটা পাবে না। তো আমরা রিলোড দিলাম, আর এই সেকশনটা আমরা এই পেজটা আমরা আরেকবার রিলোড দিলাম দেখার জন্য যে আমাদের কোনো টেবিল কিন্তু এখনও তৈরি হয়নি, কারণ আমরা ওয়ার্ডপ্রেস এখন ইনস্টলেশন শুরু করিনি। তো আমাদের এই ইবনুল আন্ডারস্কোর ওয়ার্ডপ্রেস আমরা যদি এটা ওপেন করি দেখবো যে ব্ল্যাঙ্ক, কোনো কিচ্ছু নাই। তো এই যে ওয়ার্ডপ্রেস সেটআপমেন্ট আমরা কোন ল্যাঙ্গুয়েজ দিতে চাচ্ছি, ইংলিশ, আমরা বাংলা চাইলে বাংলাও দিতে পারি। আমরা ইংলিশ দিয়ে স্টার্ট করতেছি, সো ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর সে আমাকে বলতেছে কি, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস, ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং ইনফরমেশন বিফোর প্রসিডিং, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স। এই 5টা ইনফরমেশন আমাদের এই ওয়েবসাইটে ইনস্টল করার জন্য দিতে হবে। এই 5টা ইনফরমেশন যখন আমরা দেব তখন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন হবে। তো আমি ডাটাবেস নেমটা এখন দেবো, লেটস গো দিলে পরে আমাদের ডাটাবেস নেম দিতে হচ্ছে। ডাটাবেস নেমটা কোথায় রেখে আসছি, আমরা এইখানে রেখে আসছি। ডাটাবেস নেম কি ছিল, এটা আমাদের ডাটাবেস নেম ছিল, তাই না? ডাটাবেস নেমটাকে কপি করলাম, ডাটাবেস নেমটাকে দিলাম। ইউজার নেম দরকার হচ্ছে, ইউজার নেম কোনটা ছিল, ইউজার নেম এইটা ছিল, ইউজার নেমটাকে দিলাম। এখন এখানে বলতেছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কার, ডাটাবেস পাসওয়ার্ড, মানে ইউজার নেম তৈরি করার সময় যে পাসওয়ার্ডটা আমরা তৈরি করছিলাম সেই পাসওয়ার্ডটা। সো সেই পাসওয়ার্ডটা আমাকে এখন দিতে হবে, সেই পাসওয়ার্ডটা আমি দিলাম। ডাটাবেস হবে লোকাল হোস্ট, লোকাল হোস্ট চেঞ্জ হবে না। কি আসতেছেন কেন সবাই? এটা কি ছিল, কিউ এর উপরে 1, ডাব্লিউ এর উপরে 2, ই এর উপরে 3, আর এর উপরে 4, টি এর উপরে 5, ওয়াই এর উপরে 6, ইউ এর উপরে 7, আই এর উপরে 8। মুখস্থ রাখার দরকার নেই। না, সাবমিট হবে না। ডাটাবেস হোস্ট, এই যে পিএইচপি মাই অ্যাডমিনটা, এটা হচ্ছে লোকাল সার্ভার। কার জন্য? এই ওয়েবসাইটের জন্য, এই ডোমেন হোস্টিং এর জন্য। সো এটা লোকাল, এটার জন্য আমাদের এটা দেওয়া হচ্ছে লোকাল হোস্ট। আমরা যদি জ্যাম্পেও কাজ করি সেটাও হবে লোকাল হোস্ট ওই ইনভারনমেন্টের জন্য। অর্থাৎ আমরা যখন যে ইনভারনমেন্টটা ইউজ করছি তখন এই পিএইচপি মাই অ্যাডমিনটাকে তার জন্য লোকাল হোস্ট না, সো এটা এই জন্য লোকাল হোস্ট। আর টেবিল প্রিফিক্স, টেবিল প্রিফিক্স জিনিসটা কি, আমরা যখন ডাটাবেস এখানে তৈরি করি, ফর এক্সাম্পল এখানে একটা ইনফরমেশন স্কিমা একটা আছে আগে থেকে তৈরি করে, এর ভিতরে অনেক টেবিল তৈরি করা আছে, এগুলো হচ্ছে এক একটা টেবিল নেম, ঠিক আছে? এগুলো হচ্ছে এক একটা টেবিল নেম, আমাদের এত মাথা ঘামানোর দরকার নাই। খালি এতটুকু বলি, প্রিফিক্স, পোস্টফিক্স। প্রিফিক্স হচ্ছে আগে কিছু শব্দ অ্যাড করবে, পোস্টফিক্স হচ্ছে পরে কিছু শব্দ অ্যাড করবে,
ঠিক আছে, এই কনসেপ্টটা খালি জাস্ট জেনে রাখেন। তো এই যে টেবিল নেমগুলোর আগে সে একটা শব্দ অ্যাড করবে, শব্দটা কি, WP_, ঠিক আছে। তো আমরা সাবমিট করলাম আমাদের ডাটাবেস নেম, ডাটাবেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে আমরা রান দ্য ইনস্টল এই বাটনটা আমরা পাবো। যদি আমাদের ডাটাবেসের ইনফরমেশনগুলো যদি ভুল থাকে তাহলে আমরা এই পেজে আসতে পারবো না, ঠিক আছে। সো আমরা আসলাম, আমাদের ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা যদি এখন এই ওয়েবসাইটে যদি আমরা এখন একবার রিলোড দিই, আমরা পিএইচপিটাকে আরেকবার মানে পিএইচপি মাই অ্যাডমিনটাকে আমরা আরেকবার রিলোড দিলাম দেখার জন্য যে কোনো টেবিল এখনো অ্যাড হয়েছে কিনা। ইবনুল ফেরদৌস এখনো কোনো অ্যাড হয়নি। ওকে, এখন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, আমাদের ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড কানেক্ট করা হয়ে গেছে। এখন ওয়ার্ডপ্রেসের একটা টাইটেল দিতে হবে। ফর এক্সাম্পল আমি টাইটেল দিচ্ছি, আচ্ছা ইবনুল ভাইয়ের ডোমেন হোস্টিং, তো আমরা ইবনুল ভাইয়ের নামটাই দিই। ইবনুল ফেরদৌস নাম তো ঠিক আছে নাকি স্পেলিং? ওকে, আপনার ইউজার নেম দিলাম আমি, আচ্ছা একটু জটিল না করে সহজই করি, ইউজার নেম দিলাম আমি অ্যাডমিন, ঠিক আছে। আর পাসওয়ার্ড আমি দিলাম ধরেন 147896325 দিলাম। সব কিছুর একটা প্যাটার্ন আছে, তো এটারও একটা প্যাটার্ন আছে, পুরো কিবোর্ডটা ঘুরে আসলে এইভাবে। তো পাসওয়ার্ড দিলাম কনফার্ম উইক পাসওয়ার্ড, আমি উইক পাসওয়ার্ড ইউজ করছি জন্য এখানে উইক বলা হচ্ছে। তো আমি উইক পাসওয়ার্ড, আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, তো আমি আপাতত আমার ইমেল অ্যাড্রেসটাই ব্যবহার করলাম। ওকে, ইনস্টল ওয়ার্ডপ্রেস আমি ক্লিক করলাম, ঠিক আছে। আমি ইনফরমেশনগুলো দিলাম, দি ইনস্টল পাসওয়ার্ডে মানে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। এখন চিন্তা করে দেখেন একটা জিনিস, আমি ইউজার নেম কি দিয়েছিলাম অ্যাডমিন, আর পাসওয়ার্ড দিছি যে সংখ্যাগুলো দিলাম সেটা হচ্ছে পাসওয়ার্ড। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি এই ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে আমি লগ ইন করতে পারবো। আগেরটা ছিল কিন্তু আমার ডাটাবেসের কানেকশন, ওই ইউজার নেম পাসওয়ার্ডের সাথে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের মানে লগ ইন করার কোনো ইস্যু নাই। তো আমাদের ওয়ার্ডপ্রেস has been installed successfully, thank you and enjoy, username admin, password your chosen password। আমি এখন লগ ইন করবো। তো মেইনলি আমাদের যদি লগ ইন করতে হয়, আমাদের মেইন ডোমেন হোস্টিং কি ছিল, ibnulfirdaus.com না, /ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট wp-admin, wp-admin, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করার লোকেশন। আমরা যদি ওয়ার্ডপ্রেস wp-admin লিখে সেখানে যদি আমরা হিট করি, মানে আমরা যাই, আমরা ভিজিট করি, তাহলে দেখবো WP লগ ইন আমাদের পেজটা রিডিরেক্ট হয়ে যাচ্ছে এবং ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার জায়গা চলে আসছে। সো আমরা ইউজার নেম কি দিছিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড 147896325, লগ ইন করলাম। আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড যেটা আমাদের অ্যাডমিন প্যানেল, যেটা সেই অ্যাডমিন প্যানেলটাকে প্রথমবারের মতন আমরা এখন দেখতে পারবো। সো এইটা ছিল আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করার পর আমাদের অ্যাডমিন প্যানেলটা, এটা ছিল আমাদের অ্যাডমিন প্যানেলটা। তো আমাদের এই পেজটার দরকার নেই। তো এখন যদি আমরা এই পেজটা আরেকবার রিলোড করি, আপনারা দেখবেন যে ডাটাবেসের টেবিল অটোমেটিক্যালি এখানে ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ আমরা ডাটাবেসের কাজ পারি না, আমরা ডাটাবেস কি জিনিস আমরা জানি না, তারপরও আমাদের ডাটাবেস এখানে ক্রিয়েট হয়ে গেছে, কারণ আমাদের ফ্রেমওয়ার্কটাই আমাদেরকে ফিচার্সটা দিচ্ছে। দেখেন ইবনুল ফেরদৌসের আন্ডারে WP যে প্রিফিক্সগুলো সহ আমাদের মেলাগুলো টেবিল ক্রিয়েট হয়ে গেছে না এখানে অটোমেটিক্যালি। সো এখানে আমাদের কোনো কাজ করার দরকার নেই, আমাদের এই পেজটা আর দরকার নেই। কিন্তু আপনাদেরকে এখন কিছু জিনিস দেখাবো। এটা তো আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল, তাই না? আমরা যে ইউজার নেম পাসওয়ার্ডগুলো দিছিলাম মনে আছে, ডাটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড আমরা সেট করলাম, তারপরে সেগুলো কোথায় সেভ হয়েছে দেখেন, এটা আমাদের রুট ডিরেক্টরি না, রুট ডিরেক্টরিতে wp-config.php নামে একটা ফাইল আছে। wp-config মানে আপনার ওয়েবসাইটের কনফিগারেশন, আপনার ইনস্টল হয়ে যাওয়ার পরে এই ফাইলটা অ্যাড হয়, এর আগে অ্যাড হয় না। অর্থাৎ আপনি যখন প্রথমে রুট ডিরেক্টরি থেকে আপনি সমস্ত ফাইলগুলো এক্সট্রাক্ট করছেন, তখন wp-config sample.php ফাইলটা ছিল, wp-config.php ফাইলটা ছিল না। কিন্তু আপনার যখন ইনস্টলেশন হয়ে যাবে তখন এই কনফিগ ফাইলটা সে একা একাই তৈরি করে এইখানে দিয়ে দিবে। এই ফাইলটার ভিতরে কি আছে আমরা যদি একটু কোড এডিট করি, আমরা দেখতে পারবো আমাদের যে ডাটাবেস নেমটা ছিল, এই যে ডাটাবেস ফর ওয়ার্ডপ্রেস, আমাদের যে ডাটাবেস নেমটা ছিল সেটা এখানে সেট হয়ে গেছে একা একাই অটোমেটিক্যালি। আমাদের যে ইউজার নেম ছিল সেই ইউজার নেমটাও এখানে সেট হয়ে গেছে, আমাদের যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটাও এখানে সেট হয়ে গেছে। আমরা কি কিছু করছি এখানে, এই ফাইলটাকে একবারও এডিট করছি, এডিট হয়ে গেছে, এটা অটোমেটিক্যালি এডিট হয়ে গেছে এবং তার কারণে এই সাইটটা কাজ করতেছে। তো এই সাইটটার প্রথম লুকটা যদি আমরা দেখতে চাই যে কেমন আছে লুকটা, আমরা ইবনুল ফেরদৌসে যে ভিজিট সাইটে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে ইবনুল ফেরদৌসে এখন বর্তমানে আউটলুকটা কি। এইটা হচ্ছে বর্তমানে ইবনুল ফেরদৌস ওয়েবসাইটের আউটলুক।
অর্থাৎ আমরা শুধু ওয়ার্ডপ্রেসটাকে এখানে ইনস্টল করছি, আর কিচ্ছু করিনি। তো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কিভাবে করতে হয় আশা করি এটা আপনাদের আশা করি আর কোনো সমস্যা হবে না। রেকর্ড আছে, রেকর্ড চালু আছে ইনশাআল্লাহ। তো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ছিল এটাই। ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের সাথে ইন্ট্রোডিউসিং, অ্যাডমিন প্যানেলের মাধ্যমে কীভাবে আমরা পোস্ট তৈরি করতে পারি, মিডিয়া পেজ তৈরি করতে পারি, কমেন্টস, অ্যাপেন্স থেকে কীভাবে আমরা থিম সিলেক্ট করতে পারি, প্লাগইনের কাজ, ইউজারের কাজ, টুলসের কাজ, সেটিংসের কাজ, এগুলো নিয়ে আমি আপনাদেরকে নেক্সট ক্লাসের ফ্রিল্যান্সিং সেশনের পরে 1 ঘন্টা ব্রিফ দেব এবং সেদিন আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। এটাতে আলটিমেটলি কী হচ্ছে, আমি এখন রেকর্ডারটা অফ করতেছি।